আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের ফাজানের নীতি। আচ্ছা, তো দেখো ফাজানের নীতিতে আসলে কি বলছে, যে তোমার যে কোনো যে আমি যদি বলি যে এক কথায় যে ফাজানের নীতি কি, যে দেয়ার ইজ নো কম্পাউন্ড হুইচ ইজ 100% ionic or 100% কোভ্যালেন্ট। এইটা হলো ফাজানের নীতির একেবারে যদি আমি বলি যে মূল কথা, যে কি বলছে, যে দেয়ার ইজ নো কম্পাউন্ড হুইচ ইজ 100% আয়নিক অ্যান্ড 100% কোভ্যালেন্ট। মানে এই জগতে কোনো কিছুই 100% আয়নিক, মানে 100% আয়নিক বন্ধন নাই এবং 100% সমযোজী বন্ধন নাই। এটা হলো ফাজানের নীতি একেবারে কোর কথা। আচ্ছা, তো এখন আমি যদি বলি তাহলে এইগুলো কি, আসলে এইগুলো সবগুলো হলো রিলেটিভ টার্ম। মানে আমরা যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন বলি, এগুলো সবগুলো হলো আমাদের রিলেটিভ টার্ম। মানে আমরা আপেক্ষিকতা ব্যবহার করি যে হ্যাঁ আমাদের এটা আয়নিক, হ্যাঁ এটা আমাদের সমযোজী, এটা থেকে এটা বেশি, এটা থেকে এটা বেশি, জাস্ট এটা হলো একটা রিলেটিভ টার্ম। তো এই হলো আমার ফাজানের নীতির মূল কথা। তো ফাজানের নীতির আমি যদি একটু বলি যে দেখো আমাদের বন্ডিং কিভাবে হয়। আমি যদি বলি আমাদের বন্ডিং, আমি যদি কোভ্যালেন্ট, এবং যেহেতু ফাজানের নীতিটা আমার কোভ্যালেন্ট এবং আয়নিকের ভিতরে হয়, মানে এই দুটো নিয়ে আমরা আলোচনা করি। তো দেখো বন্ডিং, তো একটা হলো ইলেকট্রন শেয়ার, মানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, আরেকটা হয় আমাদের ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে। তো এই হলো আমাদের দুইভাবে হয়। তো এইখানে কি হয় আমাদের কোভ্যালেন্ট, আর এইখানে হয় আমাদের আয়নিক। আর এই দুইটা টার্মই হলো আমাদের রিলেটিভ, মানে এই দুইটা টার্মই হলো আমাদের আপেক্ষিক। তো এখন যদি আমি বলি যে আমাদের আয়নিকটা, আয়নিকটা কীভাবে হয়। আয়নিকটা হয় তোমার একটা ক্যাটায়ন থাকে এবং তোমার একটা অ্যানায়ন থাকে, এবং এইখানে ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার হয়, মানে পুরোটা একটা আয়ন এরকম একটা মানে থাকে, আর এরকম একটা তোমার ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে। আর কোভ্যালেন্টের ক্ষেত্রে কি হয়, যে তোমার এখানে একটা প্লাস থাকে, এখানে একটা মাইনাস থাকে, বাট এইখানে যদি আমি বলি এইখানে জিনিসটা অনেকটা এরকম হয়। মানে এইখানে তোমার এই জিনিসটা এরকম হয়, শেয়ারের মাধ্যমে এভাবে তোমার ওভারল্যাপ করে। তো এইখানে যে দুইটা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন থাকে, এরা কি করে, এরা এই ওভারল্যাপের এই পুরো জায়গাটা তারা ওভারল্যাপ করে এভাবে থাকে। তো এইটা তো আমি দিলাম তোমার একটা নন পোলার কোভ্যালেন্ট বন্ড। যদি একটু পোলার হয় তো তখন দেখা যায় কি, যে আমাদের যে এই জিনিসগুলো একটু মানে বড় ছোট হয়। তো এরকম বড় ছোট হইতে পারে। যাই হোক, তো যেটা আমি বলতেছিলাম যে তোমার ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে আমাদের এরকম হবে, মানে এই প্লাসটা সম্পূর্ণ প্লাস হবে না, মানে সম্পূর্ণ গোল হবে না আর কি। দেখো দুইটা কিন্তু সম্পূর্ণ গোল হয় নাই, একটু মানে বেঁকে তেড়ে গেছে একেবারে, মানে বিকৃতি হয়েছে। আচ্ছা, তো ফাজানের নীতিতে আমরা কি দেখব, আমরা দেখব যে আমাদের যেই অ্যানায়নটা আছে, অ্যানায়নের যে চার্জ ডেনসিটি বা বলতে পারি ইলেকট্রন মেঘ, এই ইলেকট্রন মেঘের আমার বিকৃতি হবে, আমাদের ইলেকট্রন মেঘের বিকৃতি হবে, এবং এই বিকৃতিটা করবে কে, আমার এই বিকৃতিটা করবে আমার ক্যাটায়ন। এই বিকৃতিটা করবে আমাদের ক্যাটায়ন। আচ্ছা, তো এখন আমি যদি বলি যে ফাজানের নীতির কিছু রুল আছে, কিছু রুলস আছে। তো দেখো আমি একটা একটা করে বলি। তো আমাদের বইতে 3টা রুল দেওয়া আছে। তো আমি যদি 1 নম্বর পোস্টুলেটের কথা বলি,
মানে 1 নম্বর রুলের কথা বলি, যে 1 নম্বর রুলটা বলে কি, যে আমাদের ক্যাটায়নের চার্জ ক্যাটায়ন চার্জ ক্যাটায়ন চার্জ যত বেশি হবে আমার পোলার আয়ন তত বেশি হবে। পোলার আয়ন তত বেশি হবে মানে কি, যে আমার এই ক্যাটায়নের এইখানে চার্জ যত বেশি হবে তত এর পোলার আয়ন হবে কীভাবে, যে আমার যে এখানে একটা নেগেটিভ থাকবে, নেগেটিভ আয়ন থাকবে, এই নেগেটিভ আয়নটা কি হবে, যে দেখা যায় কি, যে এই নেগেটিভ আয়নটা অনেকটা এই ক্যাটায়ন দ্বারা পোলারিত হয়ে গেছে, মানে ক্যাটায়নের দিকে চলে আসছে। দেখো অনেকটা কিন্তু সমযোজীর মতো ক্যারেক্টার হয়ে গেছে। আমি বলছিলাম যে সমযোজীতে কী হয়ে থাকে, সমযোজী থাকে আমার এই যে এইভাবে। তো দেখো অনেকটা কী হয়েছে, আমাদের সমযোজীর মতো তোমার জিনিসটা চলে আসছে, মানে অ্যানায়নের বিকৃতি ঘটছে, ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটছে। আর ক্যাটায়নের চার্জ আর অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। মানে আমার অ্যানায়ন যত বড় হবে ক্যাটায়নের সাপেক্ষে, ক্যাটায়নকে যদি আমি স্থির রাখি, তাহলে অ্যানায়ন আমার যত বড় হইতে থাকবে তত বেশি আমার তার পোলার আয়ন ঘটতে থাকবে, মানে তত বেশি সে বিকৃতি হবে। কারণ আমার যে এই যে নিউক্লিয়াস থেকে তোমার যে দূরত্বটা, এই দূরত্বটা যত বাড়বে তত বেশি আমার এখানে অ্যাট্রাকশনটা কমবে এবং তাকে খুব সহজে বিকৃতি করা যাবে। তাকে খুব সহজেই আমি যদি বলি, তাকে খুব সহজে আমি এভাবে বিকৃতি করতে পারবো, বুঝতে পারছো? এভাবে বিকৃতি করতে পারবো আমার এই অ্যানায়নকে যদি আমি স্থির রাখি, মানে ক্যাটায়নকে যদি আমি স্থির রাখি, তাহলে সেই বিভিন্ন অ্যানায়নকে আমি বিভিন্নভাবে আমি করতে পারবো, বিভিন্ন শেপে। মানে আমার ক্যাটায়ন ফিক্সড, আমি যদি বলি যে আমার ক্যাটায়ন, ধর আমি সোডিয়ামকে ফিক্সড রাখলাম, তো এখন এখানে কি হতে পারে, ফ্লোরাইড হতে পারে তোমার ক্লোরাইড, হইতে পারে ব্রোমাইড। তো দেখো আমরা জানি যে এই আকারটা আস্তে আস্তে তোমার নিচের দিকে গেলে তোমার প্রত্যেকটা আকার বৃদ্ধি হতে থাকে। তো যার কারণে দেখা যায় কি সোডিয়ামের যে এটা স্থির আছে, যার কারণে তোমার এই যে মাইনাসগুলো এগুলো বড়, যদি আমি বলি যে এটা এতটুক, এটা এতটুক, আর এটা এতটুক, যার কারণে যদি আমি বিকৃতির কথা বলি তাহলে এইটা বেশি বিকৃতি হবে, দেন এটা একটু কম হবে, এটা আরও কম হবে সোডিয়ামের সাথে। আচ্ছা, তো দেন আমি যদি 2 নম্বর রুলের কথা বলি, 2 নম্বর পোস্টুলেটে আমাদের কি বলে, যে যদি আমাদের আকার রেডিয়াস বা সাইজ যদি, আচ্ছা এই 2 নম্বর আর 1 নম্বর জাস্ট একটা মানে মানে বিপরীত আর কি, মানে বিপরীত বলতে ভাইস ভার্সা আর কি, মানে এইটা আর ওইটা একই জিনিস আর কি। মানে বলতে গেলে যে আমরা জানি যে ক্যাটায়নের সাইজ যত তোমার ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তোমার, তত তোমার পোলার আয়ন হবে। পোলার আয়ন তোমার বেশি হবে। আর এটা হলো ক্যাটায়নের ক্ষেত্রে। আর অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, অ্যানায়নের সাইজ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। জাস্ট উপরেরটা যেখানে আমরা দেখছিলাম যে এখানে আমরা দেখব সাইজ যত ছোট হবে, অ্যানায়ন যত ছোট হবে, এবং ক্যাটায়ন যত বড় হবে এবং ক্যাটায়ন যত ছোট হবে। তো ক্যাটায়ন যত ছোট হবে, এটা যত ছোট, ক্যাটায়ন যত ছোট হবে এবং অ্যানায়ন যত বড় হবে আমাদের পোলার আয়ন তত বেশি হবে। এই জিনিসটা জাস্ট এইটা। আচ্ছা, তো এটা আমরা যদি আমি বলি যে সোডিয়াম ক্লোরাইড আর আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই দুইটার ভিতরে আমার কে বেশি আয়নিক আর কে বেশি সমযোজী। তো দেখো এখানে সোডিয়াম আছে আর এখানে ক্লোরিন আছে, আর এখানে ম্যাগনেসিয়াম
2+ আছে এবং ক্লোরিন মাইনাস আছে। তো আমি যদি এখানে একটাকে ফিক্সড করে দিই, যেমন দেখো ক্লোরিন ও আমাদের ফিক্সড, দুইটার ক্ষেত্রে ক্লোরিন আছে, তাহলে আমি তুলনা করব কার সাথে? সোডিয়ামের সাথে আর ম্যাগনেসিয়ামের সাথে। তো সোডিয়ামের এখানে চার্জ 1+, আর এখানে ম্যাগনেসিয়ামের 2+, তার মানে ম্যাগনেসিয়াম জিতে গেল। আবার সোডিয়ামের যে সাইজ, এটা মানে তুমি যদি বলো যে সোডিয়ামের সাইজ এটা রিলেটিভলি তোমার ম্যাগনেসিয়ামের থেকে বড়, মানে সোডিয়াম বড় রিলেটিভলি, আর এটা যদি বলি ছোট, কার তুলনায়? সোডিয়ামের তুলনায়। তাহলে আমার দুইটা শর্ততেই দেখো আমার ম্যাগনেসিয়াম আগায় আছে, কিসের দিক দিয়ে? সমযোজীর দিক দিয়ে। তো এইটা হলো আচ্ছা, ফাজারের নীতিটা কি? এটা হলো তোমার আয়নিক থেকে আয়নিক টু কোভ্যালেন্ট। পোলারাইজেশন যত বেশি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টারের দিকে তত বেশি তোমার ধাবিত হবে। আচ্ছা, তো তাহলে তার মানে দেখতেই পারতেছো যে আমার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুইটা চার্জ, দুইটা মানে 2+, এবং এটা ছোট, তার মানে আমি বলতে পারি যে আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমার বেশি সমযোজী সোডিয়াম ক্লোরাইডের তুলনায়। তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সব কিছু মানে বলতে পারো গলনাঙ্ক, তারপরে তোমার যে আর কি তোমার গলনাঙ্ক, দ্রাব্যতা, সব কিছু তোমার সোডিয়াম ক্লোরাইডের থেকে কম হবে, যেহেতু সে আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টারের দিকে ধাবিত হয়েছে। আচ্ছা, তো দেন আসে আমাদের থার্ড পোস্টুলেট, যেটা হলো সবচেয়ে বেশি কনফিউজিং। থার্ড পোস্টুলেট। তো এইখানে আসলে কি বলে? এখানে যদি আমি বলি যে আমি যদি একটা উদাহরণ নিই, যে আমি ধরো সোডিয়াম ক্লোরাইড আর আমি নিলাম কপার ক্লোরাইড, তো এই দুইটার ভিতরে কে বেশি আয়নিক? তো তুমি যদি যে দেখো তাহলে দেখবা সোডিয়াম ক্লোরাইড বেশি আয়নিক এবং কপার ক্লোরাইড তোমার এটা কোভ্যালেন্টের দিকে গেছে। বাট এটা কেন হয়? এটা আমাদের বইতে জাস্ট এভাবে দেওয়া আছে যে আমাদের এইটার ডি অরবিটাল ইলেকট্রন থাকে, যার কারণে আমাদের কি হয়, যার কারণে আমাদের তোমার এটার আয়নাইজেশন বেশি হয়। বাট কেন হয় এটা আমরা একটু দেখব। আচ্ছা, তো এটা দেখার আগে কয়েকটা টার্ম আমাদের জানতে হবে, যেমন ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আর জানতে হবে আমাদের শিল্ডিং ইফেক্ট। আমাদের জানতে হবে শিল্ডিং ইফেক্ট। এই দুইটা জিনিস আমাদের একটু জানতে হবে। তো দেখো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি, যে ধরো তোমার কাছে এখানে পজিটিভ চার্জ আছে এবং তোমার কাছে বিভিন্ন অরবিট আছে। তো এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের সাপেক্ষে তোমার মনে করো যে এইখানে যে ইলেকট্রনগুলো আছে, বিভিন্ন সেই ইলেকট্রন আছে শেলে, এই ইলেকট্রনগুলোকে কি মানে কি ফোর্সে টানতেছে। আমি যদি একটু বলি যে দেখো এখানে আমাদের কিছু প্রোটন আছে, কিছু প্রোটন আছে, এবং এইখানে আমাদের আচ্ছা শিল্ডিং ইফেক্টটা আগে বোঝাই, তাহলে মনে হয় বুঝতে পারবো, কারণ এটা একটা সূত্র আছে। তো আমি যদি শিল্ডিং ইফেক্টের কথা বলি, যে শিল্ডিং ইফেক্টটা কি? শিল্ডিং ইফেক্টটা হলো যে তোমার এই যে ইলেকট্রন পজিটিভ আছে, এবং আমি দুইটা শেল দিয়ে বোঝাই তাইলে বুঝতে পারবা। এইখানে আমার ইলেকট্রন আছে, এখানে আমাদের ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে। তো এখন শিল্ডিং ইফেক্টটা কি? যে দেখো এই নিউক্লিয়াসটা এইটাকে অ্যাট্রাক্ট করতেছে, এই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করতেছে, আবার এই ইলেকট্রনটা, এটাও তো ইলেকট্রন, আবার এইটাও ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন পরস্পরকে আবার রিপেল করতেছে। আবার দেখো, আবার এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করতেছে। মানে জিনিসটা এরকম, আমি যদি বলি যে এইখানে আমার নিউক্লিয়াস আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে আরেকটা ইলেকট্রন আছে। তো এখন কী হইতেছে যে এইটা এটাকে অ্যাট্রাক্ট করতেছে, আবার এইটাও এটাকে অ্যাট্রাক্ট করতেছে, বাট মাঝখানে আবার কী হইতেছে যে এই দুটো আবার রিপাল করতেছে।
আবার যদি এখানে আরেকটা ইলেকট্রন থাকে, এখানে আরেকটা ইলেকট্রন থাকে, এটা এটাকে রিপেল করতেছে, এটা এটাকে রিপেল করতেছে, আবার এটা এটা আকর্ষণ করতেছে, এটা এটাকে আকর্ষণ করতেছে। তো জিনিসটা এরকম হয় যে এই যে এইখানে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনের যে নেট ফোর্সটা, এই যে যদি আমি এটাতে ফোর্স বুঝাই, যে এইখানে যে ফোর্সটা হওয়ার কথা ছিল সেই ফোর্সটা কিছু কাটাকাটি হয়ে যায়, মানে কম হয়ে যায়, মোট কথা কম হয়ে যায়। কেন? কারণ মাঝখানে আরও ইলেকট্রন আছে। তো এরা এইখানে যেই মানে রিপালশন ফোর্সটা দেয়, যার কারণে এইখানে টোটাল যে তোমার অ্যাট্রাকশন ফোর্সটা থাকে, যদি এই অ্যাট্রাকশন ফোর্সটা আমি ধরলাম এক্স এবং এটা ধরলাম আমি ওয়াই, তাহলে আমার নেট যদি আমি জেড ধরি, আচ্ছা নেট ফোর্সটা যদি আমি জেড ধরি, তাহলে সেটা হবে আমাদের এক্স মাইনাস ওয়াই। এই ওয়াই পরিমাণ আমার কিছু কমে যাচ্ছে, যার কারণে আমার এইখানে এই ফোর্সটা, অ্যাট্রাকটিভ ফোর্সটা কম হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকেই বলা আমাদের, এই জিনিসটাকেই বলা আমাদের শিল্ডিং ইফেক্ট। আচ্ছা, তো এখন আসি আমি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের আমার একটা সূত্র আছে যে এফেক্টিভ ইজ ইকুয়াল টু জেড মাইনাস এস। তো এখানে এই জেড মানে বুঝতেছো এটা হলো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আর এস জিনিসটা কি? এস জিনিসটা হলো আমার এখানে শিল্ডিং কনস্ট্যান্ট। আর এখানে জেডটা কি? জেডটা হলো আমার এখানে অ্যাটমিক নাম্বার। এটা হলো আমাদের অ্যাটমিক নাম্বার। তো আমরা বুঝতেই পারতেছি যে আমার এইখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কখন বাড়বে? যখন আমার জেডের মানটা বড় হবে এবং আমার শিল্ডিং ইফেক্টের মান ছোট হবে। তো দেখা যায় কি যে এই শিল্ডিং ইফেক্ট, এটা নিয়ে যদি আমি বলি একটু, এই শিল্ডিং ইফেক্টটা তোমার যখন ডি অরবিটাল উপস্থিত থাকে, যখন ডি অরবিটাল উপস্থিত থাকে তখন শিল্ডিং ইফেক্টটা কমে যায়, শিল্ডিং ইফেক্টটা লো হয়ে যায় যখন ডি অরবিটালে ইলেকট্রন থাকে। জাস্ট এইটুকুই বুঝো, আর জানার দরকার নাই। ডি অরবিটালে যখন ইলেকট্রন থাকে তখন আমাদের শিল্ডিং ইফেক্টটা কমে যায়, দেন আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যায়। তো এর কারণে কি হয় আমাদের, আমি যদি বলি সোডিয়াম অবশ্যই প্লাস এবং কপার প্লাস। আমি যদি সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশনটা লিখি তাহলে এটা হবে আমাদের 2s2 2p6। আর যদি আমি কপারেরটা লিখি তাহলে কি আমাদের যে 3d10, এটা হয় আমাদের 3d10। আর আমি যদি বলি যে 4s0, তো এখন যদি আমি বলি যে এই যে এই কনফিগারেশনটা আছে, এইটা হলো একটা আমাদের সিউডো, মানে আচ্ছা এটা হলো আমাদের সিউডো ইলেকট্রনিক কনফিগারেশন। এটা হলো আমাদের সিউডো ইলেকট্রনিক কনফিগারেশন। তো এখন আমি যদি বলি যে দেখো সিউডো ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হলো আমাদের সিউডো ইলেকট্রনিক কনফিগারেশন। তো সিউডো, আচ্ছা সিউডো ইনার্ট, সিউডো ইনার্ট কনফিগারেশন, মানে আমরা দেখছি ইনার্ট কনফিগারেশন দেখছি, যেটা হলো আমাদের এই যেটা। বাট সিউডো মানে কি? মানে মিথ্যা, মানে অনেকটা তোমার ইনার্ট কনফিগারেশনের মতো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যদি আমাদের সিউডো ইলেকট্রনিক কনফিগারেশন আসে, তার মানে এখানে কি আমাদের ডি অরবিটালে ইলেকট্রন আছে। যদি আমাদের ডি অরবিটাল ইলেকট্রন থাকে তার মানে কি হয়, আমাদের শিল্ডিং ইফেক্টটা আমাদের কমে যায়। আর যদি শিল্ডিং ইফেক্ট কমে যায়
তাহলে আমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আমাদের বেড়ে যায়। আর যদি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায় তখন আমাদের কি হয়, তখন আমাদের, এটা আমি যদি ক্যাটায়নের কথা বলি, এই ক্যাটায়ন এবং এই সোডিয়ামের কথা যদি বলি, তাহলে আমার এই সোডিয়ামের রেডিয়াসটা বেড়ে যায়। যার কারণে আমি যদি এখন রেডিয়াসটা যদি তোমাদের বলি একটু, যে সোডিয়ামের রেডিয়াস হলো তোমার 95 পিকোমিটার, আর কপারের যদি আমি বলি তাহলে কপারের হলো 77 পিকোমিটার। বুঝতেই পারতেছো যে আমার এখানে সোডিয়ামের রেডিয়াসটা বড় হয়ে যায় কপারের তুলনায়। তো আমরা দেখছি যে এখন আবার যে কোনো একটাতে চলে গেলে হয়, যে ধরো তোমার যে আমি 2 নাম্বার পোস্টুলেটে দেখছিলাম যে সাইজ, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে আমার পোলার আয়ন তত বেশি হবে। তো বুঝতেই পারতেছো যে এখানে আমার কপার যে আছে ওর কপার ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডের ভিতরে তোমার কপার ক্লোরাইডে পোলার আয়ন বেশি হবে, যার কারণে কপার ক্লোরাইড আমার সমযোজী বেশি হবে সোডিয়াম ক্লোরাইডের তুলনায়। তো দেখবা যে আমার সোডিয়াম ক্লোরাইডের গণনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট অনেক বেশি তোমার কপার ক্লোরাইডের তুলনায়। এটা বইয়ে একটা মান দেওয়া আছে, এখান থেকে দেখে নিও যে এটা আমার মনে আছে যে 101 ডিগ্রি আর 801 ডিগ্রি সেলসিয়াস, বাট এটা মনে নাই, এটা অনেক কম, 200-300 হতে পারে। তো যেটা বলতেছিলাম যে এই কারণ কি হয়, যে কপারে মূলত কপার যদি পরীক্ষা আসে লিখবা যে কপারের যে ইলেকট্রনের কনফিগারেশনটা সেইটা ডিতে চলে যায়, আর ডিতে তোমার শিল্ডিং ইফেক্ট এটা কমে যায়, যার কারণে আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে গেলে আমার সাইজ কমে যায়, এবং যেহেতু ক্যাটায়নের সাইজ কমে গেছে সুতরাং আমার সে পোলার বেশি হয়েছে, ক্যাটায়নকে বেশি পোলারিত করতে পারছে। হ্যাঁ, তো এইটা হলো আমাদের মানে বিকৃতি করতে পারছে। তো এইটা ছিল আমাদের মানে তোমার এই ফাজানের নীতির 3টা নীতি। তো এইখানে মূলত ফাজানের নীতিতে আমরা বুঝলাম যে আমাদের এই মানে যে কোনো কিছুই 100% আয়নিক বা কোনো কিছুই 100% সমযোজী না, সব কিছুই আমাদের একটা আপেক্ষিক জিনিস। এটা কখনো তোমার মানে 100% কখনো না। তুমি কখনো কোনো যৌগকে, যেমন আমি যদি বলি যে সোডিয়াম ক্লোরাইড, এটাকে আমি কখনোই 100% আয়নিক বলতে পারবো না। হ্যাঁ, এটা আয়নিক, বাট আমি এটাকে 100% আয়নিক বলতে পারবো না। আর যদি তুমি পিরিয়ডিক টেবিলে হিসাব করো তাহলে তোমার লিথিয়াম ক্লোরাইড এইটা হলো তোমার সোডিয়াম ক্লোরাইডের তুলনায় এটা অনেক বেশি তোমার মানে সমযোজী। তো এইভাবে করে আমরা জাস্ট তুলনা করতে পারি যে হ্যাঁ এইটার থেকে এটা বেশি আয়নিক, এটা থেকে এটা বেশি সমযোজী, বাট আমি বলতে পারি না যে এইটাই আমার 100% আয়নিক বা 100% কোভ্যালেন্ট। তো আজকে আমাদের লেকচার এই পর্যন্তই।